আচ্ছা দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে তাপ। ইংরেজিতে বলা হয় হিট। তাই তাপ জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। তা তাপ হচ্ছে এক রকমের শক্তি, যে শক্তিটা তোমার কোনো বস্তু যদি গ্রহণ করে তাহলে দেখা যায় যে বস্তু উষ্ণ হয়, আর এই শক্তিটা যদি কোনো বস্তু বর্জন করে দেয় তাহলে বস্তু দেখা যায় শীতল হয়ে যায়। এবং মাথায় রাখবে যে তাপ হচ্ছে এমন একটা শক্তি যে বিভিন্ন শক্তিকে, অন্যান্য বিভিন্ন যে শক্তি, সেই শক্তিগুলো রূপান্তরিত হলে শেষ পর্যন্ত তাপ শক্তিতে পরিবর্তিত হয়। তাহলে তাপ কি, তাপ কি এই যদি প্রশ্ন হয় তাহলে বলবো কি, তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে ও ছেড়ে দিলে বস্তু শীতল হয়ে যায়। তাহলে গরম হবে যখন এটা গ্রহণ করবে, আর যখন ছেড়ে দিবে তখন বস্তু ঠান্ডা হয়ে যাবে। তাহলে সেই শক্তিটাকে আমরা বলছি তাপ শক্তি। তাহলে তাপ হচ্ছে এক রকমের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হবে, আর যা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়ে যাবে। এখন মাথায় রাখবে, এই বস্তুর আভ্যন্তরীণ যে শক্তি, মোট যে শক্তি, সেটাকেই আমরা বস্তুর তাপ শক্তি বলে থাকি। তাহলে মাথায় রাখবে যে কোনো বস্তুর মোট যে আভ্যন্তরীণ শক্তি তাকেই আমরা তাপ শক্তি বলি। কোনো বস্তুর মোট আভ্যন্তরীণ শক্তিকে তাপ শক্তি বলা হয়। মোট আভ্যন্তরীণ যে শক্তি থাকবে সেটাকে আমরা বলবো তাপ শক্তি। এখন কোনো বস্তুর মধ্যে যে তাপের আদান প্রদান হয়, দুটো বস্তুর মধ্যে যে তাপের আদান প্রদান হয়, সেটা কিন্তু বস্তুতে উপস্থিত যে মোট তাপ, সেই তাপের পরিমাণের উপর নির্ভর করে না। যে বিষয়ের উপর নির্ভর করে, যে বিষয়ের দ্বারা নির্ধারিত হয় যে একটা বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে, সেই বহিঃপ্রকাশটাকে আমরা বলি বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা, যেটাকে আমরা টেম্পারেচার বলছি, যেটাকে পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, তোমরা সবাই জানো, সবাই দেখেছো। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা বলতে বোঝাচ্ছি যে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে, তা উষ্ণতা দ্বারা নির্ধারিত হয়। তাহলে উষ্ণতাকে আমরা কি বলতে পারি? উষ্ণতাকে বলতে পারি বস্তুর একটা তোমার তাপীয় অবস্থা, বস্তুর একটা তাপীয় অবস্থা, যা থেকে আমরা বুঝতে পারছি যে বস্তুটা অন্য বস্তু থেকে তাপ দেবে
অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে। তাহলে আমরা তাপমাত্রার সংজ্ঞা হিসেবে বলবো কি, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা থেকে আমরা বুঝতে পারি কোনো বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে। তাহলে এই তাপীয় অবস্থা বা তোমার বস্তুর যে বহিঃপ্রকাশ সেটাকে আমরা বলছি উষ্ণতা। তাপের যে বহিঃপ্রকাশ সেটাকে আমরা উষ্ণতা দিয়ে করে থাকি। তা দেখো আমরা একটা ফিজিক্যালি বলি, ধরো তুমি এখানে একটা বড় পাত্রে অনেকটা পরিমাণ জল নিলে, এবার এটাকে তাপ দিচ্ছ। ধরো প্রাথমিক উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে তুমি তাপমাত্রা বাড়িয়ে ধরো 80 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে, তাহলে এখানে বেশ কিছুটা তাপ সরবরাহ করতে হবে। বস্তুটা তাপ গ্রহণ করে 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 তবে 30 থেকে 80-তে যাচ্ছে। তাহলে এই 30 বা 80 এইগুলো হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যেটাকে আমরা উষ্ণতা বলছি। আর এই যে আগুন থেকে যেটা গ্রহণ করছে জল, সেটা হচ্ছে তাপ। এখন কোন একটা বস্তু বেশি উষ্ণ হলেই তার মধ্যে যে বেশি তাপ আছে এটা কিন্তু আমরা বলতে পারি না। ধরো এখানে আমি একটা জল নিলাম, এটাকে হিট দিচ্ছি, এখানে ধরো উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে তুমি বাড়িয়ে ধরো 90 ডিগ্রি সেলসিয়াস করলে, তাহলে শেষ বেলায় তো এখানে দেখবো তাপমাত্রা বেশি। হাত যদি ডুবাও এখানে বেশি, তুমি ছ্যাঁকা খাবে, গরম অনুভূত হবে বেশি। কিন্তু তার মানে এই নয় যে এর মধ্যে মোট আভ্যন্তরীণ শক্তি বেশি আছে, কারণ এখানে দেখো অনেক বড় জল, বেশি পরিমাণ জল নেওয়া আছে, বড় বস্তু। তাহলে একে তুমি যদি 30 থেকে 80 ডিগ্রিতে নিয়ে যাও, একই ফ্লেমের মধ্যে উপরে বসিয়ে রাখো, তাহলে দেখবে অনেকক্ষণ ধরে তাপ দিতে দিতে তবে গা 30 থেকে 80-তে গেল, আর এখানে জলের পরিমাণ কম। তাহলে দেখা যাচ্ছে কি যে 30 থেকে 90 পৌঁছে যাচ্ছে খুব দ্রুত। তার মানে এ কিন্তু অনেক কম শক্তি গ্রহণ করতে পারছে। তাহলে এর ভেতরে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে আমরা বলছি তাপ। সেই তাপটা তাহলে কিন্তু বস্তুর উষ্ণতা বেশি হলেই আমরা বলতে পারবো না যে সেই বস্তুটার মধ্যে তাপ বেশি আছে। আর উষ্ণতা থেকে আমরা বুঝতে পারছি কি যে বস্তুটা অন্য বস্তু থেকে তাপ নেবে না তাপ দেবে। তুমি যদি 80 ডিগ্রি সেলসিয়াসের জল আর 90 ডিগ্রি সেলসিয়াসের জল একসঙ্গে মিশিয়ে দাও, তাহলে দেখবে কি মাঝামাঝি একটা উষ্ণতা হবে। ধরো 85 ডিগ্রি হলো কি 86 ডিগ্রি হলো কি 82 ডিগ্রি হলো, তখন কি দেখবে যে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কি করছে, তাপ শোষণ করছে, আর 90 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার জল দেখবে কি তাপ বর্জন করছে। তাহলে বস্তুর যে তাপীয় অবস্থা, সেই তাপীয় অবস্থাটাকে প্রকাশ করার জন্য আমরা উষ্ণতাকে ব্যবহার করছি। তাহলে উষ্ণতার সাহায্যে কোনো বস্তুর অভ্যন্তরে মোট কতটা শক্তি আছে সেটা প্রকাশ করা সম্ভব নয়। সেটা প্রকাশ করতে গেলে আমাদেরকে জানতে হবে বস্তুটার মধ্যে মোট কতটা তাপ আছে। দেখো আমি আর একটা বিষয় বলি, তাপ আর উষ্ণতা তুলনা করতে গিয়ে। ধরো তুমি এরকম একটা দুমুখযুক্ত নল নিলে, মাঝখানে একটা স্টপ কক লাগানো আছে। এবার কি করলে, তুমি এই পাত্রের এই বাহুতে জল নিলে কিছুটা, আবার এই বাহুতেও কিছুটা জল নিলে। তো স্বভাবতই লক্ষ্য করো যে এই বাহুটা কিন্তু অনেকটা মোটা বাহু, তাহলে এখানে কিন্তু অনেকটা জল ঢাললে তবে গা এই উচ্চতাটা এসেছে।
তাহলে জল কিন্তু এখানে বেশি আছে, আবার এখানে জল কিন্তু কম আছে। তাহলে তাপটাকে আমরা এখানে উপস্থিত মোট যে জল তার সঙ্গে তুলনা করতে পারি। তাহলে এই পাত্রের দুটি বাহুতে জলের পরিমাণের সঙ্গে তাপকে তুলনা করা যায়। এই দুটো বাহুতে যা জল আছে এই মোট পরিমাণটাকে আমরা তাপ বলছি। তাহলে এখানে বেশি জল আছে মানে বেশি তাপ আছে ধরতে পারো, এখানে কম জল আছে কম তাপ আছে ধরতে পারো। কিন্তু তুমি যদি এই স্টপারটা খুলে দাও, এখানে বেশি জল আছে বলে এরকম নয় যে জল এধারে প্রবাহিত হবে, জল কিন্তু দেখবে এধারেই প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে জলের পরিমাণটা জলের প্রবাহের দিক নির্ধারণ করছে না, এখানে দিক নির্ধারিত হচ্ছে পাত্রের কোন বাহুতে কত উচ্চতা পর্যন্ত জল আছে। এখানে বেশি উচ্চতায় জল আছে, এখানে কম উচ্চতায় জল আছে, তার জন্য কী করছে, নিচের ধারে নামবে, এই জল কিছুটা উপরে উঠবে যতক্ষণ না দুই ধারে লেভেল হয়ে যাচ্ছে। তাহলে এই পাত্রের জলের যে উচ্চতা, সেই জলের উচ্চতাটাকে আমরা এখন বস্তুর তাপমাত্রার সঙ্গে তুলনা করতে পারি। তাহলে কি বলছি, পাত্রের দুই বাহুতে জলের উচ্চতাকে বস্তুর তাপমাত্রার সঙ্গে তুলনা করা যায়। তাহলে বস্তুর তাপমাত্রাটাকে আমরা এখানে উচ্চতার সঙ্গে, আর বস্তুতে মোট যে তাপ সেটাকে পাত্রের দুই বাহুতে যতটা জল আছে তার পরিমাণের সঙ্গে তুলনা করছি। আর মাথায় রাখবে যে এই জলের প্রবাহ যেটা, সেটা কিন্তু এখানে জলের পরিমাণের উপর নির্ভর করছে না, জলের উচ্চতার উপর নির্ভর করছে। অর্থাৎ কোনো বস্তুতে তাপের আদান প্রদান হবে কি হবে না সেটা নির্ভর করবে বস্তুর উষ্ণতার ওপরে। উষ্ণতা যেখানে যত বেশি, সেখান থেকে তাপ তত নিম্ন বস্তুর দিকে সঞ্চালিত হবে, নিম্ন উষ্ণতাযুক্ত বস্তুর দিকে সঞ্চালিত হবে। তার মানে এই নয় যে বেশি তাপ থাকলে সেখান থেকে তাপ সবসময় কম পরিমাণ তাপ আছে সেই বস্তুর দিকে যাবে। সবসময় মাথায় রাখবে যেখানে উষ্ণতা বেশি আছে সেখান থেকে কম উষ্ণতাযুক্ত বস্তুতে তাপ সরবরাহ হয়। আর মাথায় রাখবে তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপ মাপি। আর তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে থার্মোমিটার দিয়ে আমরা মাপি উষ্ণতা বা তাপমাত্রা, আর ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে আমরা মাপি বস্তুর মধ্যে মোট তাপের পরিমাণ। দুটো গুরুত্বপূর্ণ যন্ত্র মাথায় রাখবে। তোমরা থার্মোমিটারের কার্যনীতি ক্লাস 8 থেকে পড়ছো, 7 থেকে পড়ছো। এবছর তোমরা এখন যে যন্ত্র পড়বে সেটা হচ্ছে ক্যালোরিমিটার যন্ত্রের কার্যনীতি। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কীভাবে আমরা বস্তুর তাপ মাপি সে সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমরা একটু তাপের বিভিন্ন যে ভাগ আছে সেগুলো একটু আলোচনা করি। মাথায় রাখবে তাপকে
তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে বোধগম্য তাপ। বোধগম্য তাপ, বোধগম্য তাপ কি? যে তাপকে আমরা পরিমাপ করতে পারি বা যে তাপের ফলে বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে তাকে বলা হয় বোধগম্য তাপ। যেমন ধরো তুমি জলকে উনানে বসিয়ে দিলে জল আস্তে আস্তে গরম হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? উষ্ণতার একটা পরিবর্তন ঘটছে, উষ্ণতা তুমি মাপতে পারছো, গরম হচ্ছে বুঝতে পারছো। আস্তে 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 হাত দিয়ে রাখলে দেখবে হাত দিয়ে রাখা আর যাচ্ছে না, হাত তুলে নিতে হচ্ছে। তাহলে এই যে তাপ যেটাকে আমরা পরিমাপ করতে পারছি, যেটার জন্য বস্তুর উষ্ণতার পরিবর্তন হচ্ছে, তাকেই বলা হয় বোধগম্য তাপ। তাহলে যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটায় তাকে বোধগম্য তাপ বলে। দুই হচ্ছে লীন তাপ। লীন তাপ, লীন তাপ এটাও তোমরা পড়েছো, একেবারে অজানা নয়। লীন তাপ মানে হচ্ছে যে তাপ কেবলমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমরা বলি লীন তাপ। যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না, তাকে লীন তাপ বলে। তোমরা যেমন জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে যদি আমি 80 ক্যালোরি তাপ সরবরাহ করি প্রতি গ্রামের জন্য, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? উষ্ণতা বাড়ছে না কিন্তু ফেজ ট্রান্সফার হচ্ছে, কঠিন থেকে তরল দশায় চলে যাচ্ছে। তাহলে এই জাতীয় তাপকে আমরা বলবো লীন তাপ। আরেক ধরনের হচ্ছে তোমার বিকীর্ণ তাপ, ইংরাজিতে বলা হয় রেডিয়েন্ট হিট। বিকীর্ণ তাপ বা রেডিয়েন্ট হিট। বিকীর্ণ তাপ ইংরাজিতে বলা হচ্ছে রেডিয়েন্ট হিট। তা বিকীর্ণ তাপ কি? যেমন ধরো সূর্য থেকে যে তাপ আসে, যে তাপ আমরা একটা দেশলাই কাঠি জ্বালালে পাই, যে তাপ আমরা উনুনের পাশে বসে থাকলে পাই, অর্থাৎ যে তাপ তোমার উষ্ণ বস্তু থেকে কোনো মাধ্যমের অনুপস্থিতিতেই সঞ্চালিত হতে পারে, সেই তাপকে আমরা বলি বিকীর্ণ তাপ। বা কোনো উষ্ণ বস্তু থেকে যে তাপ নির্গত হয় সেই তাপকে আমরা বলছি বিকীর্ণ তাপ। তাহলে তাপের আমরা এরকম তিনটে বিভাজন ঘটালাম: বোধগম্য তাপ, লীন তাপ এবং বিকীর্ণ তাপ। এবার দেখো আমরা আলোচনা করব যে তাপের ফলে কি কি আমাদের পরিবর্তন ঘটতে পারে। তাহলে দেখো তাপের ফল কি কি, তাপের আমাদের রেজাল্ট হতে পারে, তাপের হিটের রেজাল্ট কি, সেইগুলো আমরা আলোচনা করব। যেমন 1 নম্বর আমরা বলতে পারি উষ্ণতার পরিবর্তন। তোমরা জানো যে বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে বস্তু কী হবে? উষ্ণ হবে। আবার যদি কোনো বস্তু থেকে তাপ সরিয়ে নেওয়া হয়, তাপ বের করে নেওয়া হয়, তাহলে বস্তু কী হয়? আস্তে 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 শীতল হয়ে যায়। তাহলে শীতল বস্তু তাপ গ্রহণ করলে উষ্ণ হয় ও উষ্ণ বস্তু তাপ
ছেড়ে দিলে শীতল হয়, তাহলে উষ্ণতার পরিবর্তন ঘটছে। আর কি হয় দেখো, ভৌত অবস্থার পরিবর্তন হয়। তাপের ফলে আমরা দেখি ভৌত অবস্থার পরিবর্তন। তোমরা জানো যে পদার্থের তিনটে ভৌত অবস্থা। কঠিন, তাকে যদি তুমি তাপ দাও তাহলে সেটা হবে তরল, তাকে যদি আবার তাপ দাও তাহলে কি হবে, গ্যাসীয়। তাহলে তুমি এরকম ভাবে তাপ দিচ্ছ, প্লাস তাপ, ভৌত দশার পরিবর্তন করছো। অনুরূপভাবে যদি তুমি তাপ শোষণ করে নাও, মাইনাস তাপ, তাহলে গ্যাসীয় থেকে তরল, আবার মাইনাস তাপ, তখন তরল থেকে কঠিন। তাহলে ভৌত অবস্থার পরিবর্তন ঘটাতে তাপ সাহায্য করে। নেক্সট মাথায় রাখবে, তাপের ফলে আর কি হয়। তাপের ফলে বস্তুর আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে যায়। তাপের ফলে বস্তুর আয়তন বাড়ে ও ঘনত্ব হ্রাস পায়। সাধারণত সব বস্তুর ক্ষেত্রে দেখবে তাপ দিলে কি হয়, বস্তু কিছুটা বড় হয়ে যায়, আয়তনে বড় হয়। আর বড় হলেই ভর তো পরিবর্তন হয় না, বস্তুর ভর তো অপরিবর্তনীয়। তাহলে আয়তন বাড়ছে মানে সঙ্গে সঙ্গে তার তোমার ঘনত্বটা কমে যাচ্ছে। আবার দেখো কোনো কোনো ক্ষেত্রে তাপ প্রয়োগে বস্তুর রাসায়নিক পরিবর্তন ঘটে। কোনো কোনো ক্ষেত্রে তাপ প্রয়োগে বস্তুর রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তন কীরকম, যেমন ধরো তুমি কিছু কাঠকে পোড়ালে, তাহলে কাঠ মানে তো কার্বন, তাকে পোড়ালে কি থাকবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পড়ে থাকবে। তাহলে কাঠ মানে কার্বন, অক্সিজেন দিয়ে পোড়ালে পরিণত হলো CO2-তে, তাহলে রাসায়নিক পরিবর্তন হলো। বা ধরো ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর, তাকে যদি হিট দাও তাহলে হয়ে যাবে কি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এগুলো কিন্তু তাপ প্রয়োগে পরিবর্তন ঘটছে। সব সময় তাপ দিলেই যে পরিবর্তন হবে, রাসায়নিক পরিবর্তন হবে তা নয়, যে মূল গঠন পরিবর্তন হবে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যে তার রাসায়নিক পরিবর্তন ঘটছে, ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে। আবার কি হয় তাপ প্রয়োগের ফলে, দেখো তাপ প্রয়োগের ফলে পদার্থের রোধের পরিবর্তন হতে পারে। তাপ প্রয়োগে পদার্থের রোধের পরিবর্তন হতে পারে। রোধ মানে কি তোমরা পরবর্তী শিখবে, ক্লাস 10-এ আছে। রোধ ইংরেজিতে বলে রেজিস্ট্যান্স, মানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ যায়, সেই তড়িৎটাকে যেতে বাধা দেয়। আবার কোনো কোনো পদার্থের মধ্যে দিয়ে যখন তাপ সঞ্চালিত হয়, তখন তাপের সঞ্চালনটাকে বাধা দেয়। অর্থাৎ এই যে বাধাটাকে বলা হয় রোধ। তাহলে রোধের পরিবর্তন হয়, এটা মাথায় রাখবে। বেশিরভাগ পদার্থের ক্ষেত্রেই তোমার উষ্ণতা বাড়ালে, তাপ প্রয়োগ করলে রোধ বেড়ে যায়। তাহলে মাথায় রাখবে বেশিরভাগ পদার্থকে তাপ দিলে রোধ বেড়ে যায়। তাহলে বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যে তাপ যদি দেওয়া হয় বস্তুকে, তাহলে বস্তুর কিন্তু রোধ বাড়বে। আর তাপ না দিলে সাধারণত ঠান্ডা করলে রোধও হ্রাস পায়।
তা যাই হোক, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পদার্থকে তাপ দিলে পথের রোধ বাড়ছে। রোধ মানে কি বললাম, যে রোধ হচ্ছে প্রবাহকে বাধা দেওয়া। যেমন ধরো তুমি একটা মসৃণ রাস্তা দিয়ে যাচ্ছ আর একটা ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছে। মসৃণ রাস্তা দিয়ে তুমি যদি যাও, সাইকেল চালিয়ে যাও কি গাড়ি চালিয়ে যাও, দেখবে দ্রুত চলে যাচ্ছে, তার মানে রোধ কম, বাধা কম। আর যদি আমি ভাঙা রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে এবড়ো খেবড়ো হয়, তাহলে কী হবে, তোমার রাস্তায় এবড়ো খেবড়ো হলে তোমার যেতে অসুবিধা হবে। তখন আমি বলবো কি সেই রাস্তায় বাধা বেশি। তাই এরকমই দেখতে পাওয়া যায় যে পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ যায় বা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তাপ যায়, তখন সেই পরিবাহী তাপ বা তড়িৎটাকে প্রবাহ হতে বাধা দেয়। সেই বাধাকেই আমরা বলছি এখানে রোধ। নেক্সট দেখো আর কি হতে পারে, তাপের পরিবর্তনের ফলে বা তাপ দিলে বস্তু অনেক সময় আলো বিকিরণ করে। তাহলে তাপ প্রয়োগের ফলে বস্তু আলো বিকিরণ করে। যেমন ধরো তোমরা যে বৈদ্যুতিক বাল্ব দেখো, সেই বৈদ্যুতিক বাল্ব সেখানে কি থাকে, একটা ফিলামেন্ট থাকে। যেই তড়িৎ যায় সঙ্গে সঙ্গে ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে যায়। তার জন্য দেখবে বাল্বের গায়ে হাত দিলে গরম লাগবে। ওই উত্তপ্ত হচ্ছে বলেই আমরা ওখানে দেখছি কি আলো নির্গত হচ্ছে। তাহলে তাপ প্রয়োগে আলো উৎপাদন হয়। বা ধরো তুমি একটা লোহা নিলে, লোহাটাকে যদি আমরা একটা সাঁড়াশি দিয়ে ধরে অনেকক্ষণ গ্যাস ওভেনে বসিয়ে রাখি, তাহলে কি দেখবে ওই বস্তুটা, লোহার বস্তুটা টকটকে লাল হয়ে যায়। তাহলে লাল হলেও কি হচ্ছে, একটা আলো বিকিরণ করছে। তাহলে তাপ প্রয়োগ করছি বলেই তো। কিন্তু সাধারণ অবস্থায় একটা ধরো লোহার পেরেক নিলে সেখান থেকে আলো পাবে, আলো পাবে না, তাপ দিলে আলো পাচ্ছ। তাহলে তাপ দিলে বস্তু আলো বিকিরণ করে। এবার যদি গলে যায়, বাষ্প হয়ে যায়, তাহলে হবে না। কঠিন অবস্থাতে যদি থাকে বস্তু, তাহলে কিন্তু আলো বিকিরণ করতে পারে। আর কি দেখো, তাপ প্রয়োগের ফলে পদার্থের চৌম্বক ধর্মেরও পরিবর্তন ঘটে। তাপ প্রয়োগের ফলে পদার্থের চৌম্বক ধর্মের পরিবর্তন ঘটে। চৌম্বক পদার্থের পরিবর্তন ঘটে মানে কি, যে সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা পদার্থকে, চৌম্বক পদার্থকে, তাকে মানে চুম্বক পদার্থ বলছে, চুম্বককে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে তার চৌম্বকত্ব ধর্ম হ্রাস পেতে থাকে। মানে তুমি একটা চুম্বক নিলে, তাকে তাপ দাও, দিয়ে তাকে গরম করো। এবার ঠান্ডা অবস্থায় দেখা যায় সেটাকে যদি আমি একটা লোহার পেরেকের কাছে নিয়ে আসি, যতটা দ্রুত শক্তিশালী মানে দ্রুত তোমার বস্তুটাকে ধরে রাখবে এবং যতটা শক্তি দিয়ে ধরে রাখবে, সেটাকে যদি গরম করে নিয়ে আসো, তাহলে দেখবে ওটা কিন্তু অত বেশি মাত্রায় বস্তুটাকে ধরে রাখতে পারছে না। তাহলে মাথায় রাখবে যে তাপ প্রয়োগের ফলে চুম্বকের চৌম্বকত্ব হ্রাস পায়। তাহলে কি বলছি, তাপ প্রয়োগের ফলে চুম্বকের চৌম্বকত্ব ধর্ম হ্রাস পায়। চুম্বকের চৌম্বকত্ব ধর্ম হ্রাস পায়। এবং মাথায় রাখবে যে প্রত্যেকটা পদার্থকে উত্তপ্ত করতে 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 একটা নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে গেলে দেখা যায় তার চুম্বকত্ব ধর্ম একেবারেই থাকে না। সেই নির্দিষ্ট উষ্ণতাকে আমরা বলি ওই চুম্বক পদার্থের পুরীবিন্দু। তাহলে কি বলছি, চুম্বককে তাপ প্রয়োগ করতে করতে একটি
নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে গেলে দেখা যায় বস্তুর চৌম্বকত্ব ধর্ম একেবারে হ্রাস পায় বা শূন্য হয়ে যায় বলতে পারো, একেবারে হ্রাস পায়। তাহলে যে উষ্ণতায় চুম্বকত্ব শূন্য হচ্ছে সেই উষ্ণতাকে কুড়ি বিন্দু বলা হয়। তাহলে 20 বিন্দু হচ্ছে এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় বস্তু পৌঁছলে বস্তুর চুম্বকত্ব ধর্ম সম্পূর্ণভাবে লোপ পাবে। তা যাই হোক, তোমরা এই বিষয়টুকু আলোচনাটা খুব সহজ আলোচনা, একটু দেখে নেবে, বইটা পড়বে। পরবর্তী ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ অংশ ক্যালোরিমিটার যন্ত্র নিয়ে আলোচনা আছে, সেটা আলোচনা করব আমরা। ক্যালোরিমিটার যন্ত্র কী, কার্যনীতি কী ইত্যাদি আলোচনা করব। তারপরে আমাদের আরও টপিক আছে, সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। খুব একটা বড় চ্যাপ্টার নয়, কিছুটা অঙ্ক নির্ভর চ্যাপ্টার, 2-4টা অঙ্ক আছে এই। তাছাড়া তুমি চ্যাপ্টারে কোনো জটিলতা তুমি চ্যাপ্টারে পাবে না। যাই হোক, এই অংশটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে।